যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, জানো তো। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার ঠিক যতটা বেশি থাকে, কষ্ট সহ্য করার আর কষ্ট পাওয়ার ক্ষমতাও কিন্তু তার ঠিক ততটাই বেশি। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকে সকালের শুরুতেই ফুলের সাজি হাতে নিয়ে চলে এসেছি পাশের বাড়ি। দেখছি যে গাছে ফুল ছিল কিনা, ফুল আছে কিনা। তবে যেহেতু অনেক সকাল সকাল ফুলের সাজি হাতে নিয়ে এসেছি, বেশ পরিমাণ ফুল ছিল। সেখান থেকেই কিছু ফুল আমি কিন্তু তুলে নিয়েছি। আর এই গাছটি হচ্ছে আমাদের ঘরের সামনের গাছটি। এই ফুলগুলো না খুব ছোট্ট ছোট্ট ফুল, জানো তো। তুলতেও বিরক্ত লাগে, আর অল্প ফুলেও কিন্তু সিংহাসন ঠিক মতো সাজে না। তবুও আজকে কিন্তু এই ফুলের চাহিদা বেশ তুঙ্গে। কেন বলো তো? আজকে যে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে 25শে বৈশাখের ব্লগ। মনে পড়ে আমাদের ছোটোবেলার কথা? 25শে বৈশাখ, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি কত উৎসাহের সঙ্গে ফুল টুল তুলে নিয়ে ফুলের মালা গেঁথে, কেউ কেউ বা পাতাবাহারের পাতা দিয়ে ফুলের তোড়া বানিয়ে স্কুলে ছুটে যেতাম। যেন আমার ছেলের দৌলতে আবার ফিরে গেছি সেই পুরানো দিনগুলোতে। মনে পড়ছে যে স্কুলে যেতাম, লাইন ধরে চকলেট নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম। তখন ওই 50 পয়সা দামের একটা চকলেটের ভিতরে যে কত আনন্দ ছিল, যা এখন 50 টাকার চকলেটেও কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আজকে যখন ভোরবেলা ঘুম থেকে উঠি জানো, তখন দরজা খুলেই দেখছি আমাদের গাছের আম পড়েছে। প্রথমে সেটাকে হাত দিয়ে তুলে ভেবেছিলাম যে এটা পাকা আম। পরে যখন আমার শাশুড়ি মা আমটা নিয়ে পুজো দিয়েছিল, তখন সে জানালো যে আমগুলো পাকেনি, তবে ঠুটো হয়ে গেছে, আর কি রোদের তাপে ওগুলো নরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাকা আমটা ছিল না। যাকে যা আম ছিল, প্রথম আমটা তো ঠাকুরের সেবায় গেছে, এই যথেষ্ট। গতকাল রাত্রে জানো, আমাদের গ্যাস ফুরিয়ে গিয়েছিল। বাড়ি চিন্তায় ছিলাম। রাত প্রায় 9:30টার সময় গ্যাসওয়ালা কাকুকে ফোন করেছিলাম যে যত সকালে পারবে সে যেন তত সকালেই আমাদেরকে গ্যাস দিয়ে যায়। কি এমনিতেই তো ছেলেকে নিয়ে রবীন্দ্র জয়ন্তীর জন্য স্কুলে যাওয়ার তাড়া থাকবে, আর তার উপরে ছেলেকে কিছু না খাইয়ে নিয়ে গেলেই নয়। দেখো, এত সকাল সকাল গ্যাস কিন্তু এসে আমার বাড়ি পৌঁছয়নি। তাই পাশের বাড়ি আমার একটা যা আছে, সেই বাড়িতে চলে এসেছি। ওই যে সেই যাটা, যেই যাটার সঙ্গে একসাথে মিলে আমার বডি ওয়াশের পার্সেলটা খুলেছিলাম, ওদের বাড়ি থেকে 1 কাপ চা করে নিয়ে এলাম। আর শোনার জন্য না দুধটাকে আমি গরম করে নিয়ে চলে এসেছি। আর তারপরে এই যে চাটাকে কিন্তু আমি ছেঁকে নিলাম। না জানি কখন গ্যাস দিতে আসবে, কখন নয়। আর সেই জন্য রান্নাবান্না কোনো কিছুই কিন্তু আজকে আমি করতে পারিনি। আমি এখন যখন বসে চা খাচ্ছিলাম, তখনও পর্যন্ত জানতাম না যে কখন রান্না করব, কখন আমার কি হবে, আর স্কুল থেকেই বা কখন ফিরবো। এই ভাবনা চিন্তাগুলো করতে করতেই চায়ে চুমুক দেওয়া হচ্ছিল আর কি। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু স্থির হয়ে বসে চাটুকু খেতে পেরেছি। মাথার উপর রান্নার চাপ ছিল না, ছেলেটাও ওঠেনি। সেই জন্য দেখলাম যে না, চাটা আগে খেয়ে নিই, তারপর যা সমস্ত কাজ আছে টুকটাক করে নেব। আর এরপর রান্নাবান্নার বিষয়টা সে স্কুল থেকে আসলেই পরে ভাবনা চিন্তা করে দেখা যাবে। বেশ কয়েকদিন হালকা হালকা আবহাওয়া ছিল, ঠান্ডা, যে কারণে সকালটা অতটাও বৃষ্টি ভয়ানক গরম ছিল না। তবে এখন যেহেতু রোদ উঠেছে, একদম সকাল সকাল মারাত্মক গরম পড়ে যাচ্ছে। বাসি কাপড়টা চেঞ্জ করার পর সেটাকে মেলে দেওয়ার পর এই যে ছেলে উঠেও গেছে, আর এখানে ব্রাশ করবে না বলে কান্নাকাটি করছে। ব্রাশটা তো ছুঁড়েই ফেলে দিল। তবু যেহেতু সকালবেলা, তা মাথাটা আর গরম হলো না আমার। খুব আলতোভাবেই সোনাকে আদর করে নিয়েছি। এরপর সোনাকে খাওয়ানো দাওয়ানো করে আমি রেডি হয়ে নিলাম। প্রথমে জানো তো, আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে শাড়ি পরে যাব। তবে স্কুল থেকে যেহেতু নোটিশটা পাঠাতে দেরি হয়েছিল, তার জন্য না আমরা আর সকাল সকাল উঠে শাড়ি মাড়ি পরতেও পারিনি। আর খুব তাড়াতাড়ি করে রেডি হয়েও বেরিয়ে পড়েছিলাম। আমরা যে কজন গিয়েছিলাম তার মধ্যেই 1-2জনই শাড়ি পরেছিল, বাদ বাকি সবাই কিন্তু আমরা চুড়িদার পরেই গিয়েছিলাম স্কুলে। তবে প্রত্যেক দিন যেভাবে যাই তার থেকে আজকে একটু স্পেশালভাবে সেজে গিয়েছিলাম। আজকে হাজার হোক, আমাদের স্পেশাল দিন বলেই কথা। আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবির আজকে জন্মদিন। সেই দিনটাতে যে অগোছালোভাবে স্কুলে যাব আমরা, তা তো কখনোই হতে পারে না, বলো। চলো, গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়েও গেছি, আর এখন এই তো বেরিয়ে পড়েছি। আমাদের গ্রামের পরিবেশ জানো তো, রাস্তার যেদিকে তাকাবে শুধু সবুজে ভরা মাঠ, তার মাঝে কয়েকটা ঘরবাড়ি, একটা দোকান রয়েছে। দেখো চারিদিকটা কি সুন্দর সবুজে সবুজ। কিন্তু না, ভাবছো তো হাওয়া আছে, রাস্তার কোলে মোটেও হাওয়া নেই। যতটা হাওয়া রয়েছে মাঠের দিকটাতে আছে, জানো। যাই হোক, মাঠঘাট পার করে এখন চলে যাচ্ছি সোনাদের স্কুলে যাওয়ার সময় এই টিনের বাড়িটা আমার বড্ড ভালো লাগে। না জানি মনে হয় যে এই বাড়িটা একটু যাই, গিয়ে বসি। তবে যেহেতু চিনি না, তাই আসা হয় না। চলো, দেখো, সোনার জন্য না 25শে বৈশাখ উপলক্ষে
স্কুলে যেহেতু আমার ছেলের প্রথম অনুষ্ঠান এটা, সেই জন্য আমি আগে থেকেই একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম। হাজার হোক আমরা বাঙালি, এই সমস্ত অনুষ্ঠানে পাঞ্জাবিটাই কিন্তু আমরা বেশি পছন্দ করি। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা শাড়ি পছন্দ করে, আর ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি পছন্দ করে। যেহেতু বাঙালির ছেলে, তাই পাঞ্জাবির সঙ্গে পাজামা নয়, ধুতি পারফেক্ট লাগবে। সেই জন্য এই ধুতি পাঞ্জাবিটা আমি কিন্তু অর্ডার করেছিলাম অনলাইনে। বিশ্বাস করো, এত সুন্দর কাপড়টা এসছে, আর পাঞ্জাবিটাও যে এত সুন্দর তা কিন্তু আমি ভাবতেই পারিনি। আর এই পাঞ্জাবিটার দাম শুনলে তো তোমরা অবাকই হয়ে যাবে যে এত কম দামে এত সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। হ্যাঁ গো, আমি পেয়েছি। চলো, এই যে রবীন্দ্রনাথের ছবিতে মালা দেওয়া হয়েছে, ফুল দেওয়া হয়েছে, সেটা একটু তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম। পরেই হচ্ছে স্কুলের প্রত্যেকটা বাচ্চা রবীন্দ্রনাথের ছবির সামনে ফুল দিচ্ছিল। এই দেখো আমার সোনা কী সুন্দর ফুল দিল, আমার না ভারী ভালো লাগছিল এগুলো দেখতে। ছেলেটা বাড়িতে প্রচণ্ড দুষ্টুমি করে ঠিকই, তবে স্কুলে আসলে কিংবা কোথাও গেলে ওকে যে ধরনের জিনিস আমি শেখাতে চাই কিংবা যে ধরনের শিক্ষা দিতে চাই, আমি দেখি কি ও সেই জিনিসটাই না খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারে। একটু কাছে নাও, কাছে নাও, বলো। বাহ, হাতায় না সবাই, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাও জায়গায়। আমার ছেলে কবিতা আবৃত্তিতে এক্সপার্ট। সে মাত্র 2 বছর থেকে খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, যদি তার মুখের সামনে কেউ মাইক্রোফোন ধরে। তো মাইক্রোফোন ধরলে ও যেন আর নিজের মধ্যে থাকে না। মাইক্রোফোন কাছে পেলে ওর যে কটা পড়া বলো, ছড়া, আবৃত্তি, কবিতা বলো, সমস্ত কিছু যেন গলগল করে বলতেই থাকে। যাই হোক, এখানে অনেক নাচানাচি হচ্ছিলো। স্কুলের স্টুডেন্টরাই দেখো কি দারুণ নাচছিল, আমার না বেশ ভালো লাগছিল। তবে এতটা গরম পড়ছিল জানো তো, গরমে না কোনো বাচ্চারাই থাকতে চাইছিল না। তাই আমরা অনুষ্ঠান শেষ হওয়ার আগেই কিন্তু বাড়ি চলে এসেছি। আর আসার পরে স্নান করে নিয়েছি। রান্নাবান্না বলতে আমার শাশুড়ির কাছেই কিন্তু আজকে আমরা খেয়েছি, কিছু রান্নাবান্না করিনি। সোনাকে এখন একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। এমনিতেই তো বিভৎস গরম, মাসটা প্রায় শেষ হতে চললো। এই গরমে এমনি আমরা পারছি না, তাতে করে যদি কারোর বিয়ে থাকে তাহলে সেই বউটার কী অবস্থা হবে ভাবতে পারো। যাই হোক, বিয়ের কথা বলতে মনে পড়লো, আমার বোনের কাকাতো দেওরের বিয়ে। তাই সে আমাকে ফোন করেছিল, মানে বোন ফোন করেছিল যে দিদি তোর চিকটা পাঠিয়ে দিস। এই যে সোনার চিকটা দেখছো, এই চিকটা আমার বোনকে একটু পাঠাবো, আমার কাকার ছেলে এসেছে নিতে, তাই এটাকে বার করে রেখেছি। তবে এই চিকটা তৈরি করার পেছনে না অনেক স্ট্রাগল আছে, অনেক কাহিনী আছে, যে কাহিনীটা হয়তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তবে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে কোটি কোটি টাকা ইনকাম হয় না, তাই একটু হলেও হিসেব নিকেশ করে ভবিষ্যতের জন্য কিছু না কিছু ঠিক এভাবেই সঞ্চয় করে রাখতে হয়, তাই না? আর আমাদের সঞ্চয়ের মাধ্যম হিসেবে একটু সোনা তৈরিকেই আমরা আপদে বিপদে সঞ্চয়ের একটা চাবিকাঠি হিসেবেই গণ্য করি, তাই না? আর যে পরিমাণে সোনার দাম বেড়েছে, এখন সোনার দাম তো আকাশ ছোঁয়া। আগে আমার চিকটা তোমাদের কেমন লাগলো গো? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজকের ভিডিওটি চলো এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।